আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। কোয়ালিফিকেশনস ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট। হ্যাঁ, কোয়ালিফিকেশনস কি কি থাকতে হবে? প্রথমেই যেটা হতে হবে সেটা হচ্ছে হি মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে একজন প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হতে গেলে। দ্বিতীয় হচ্ছে হি মাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার্স, 35 বছর ঊর্ধ্ব হতে হবে, সেকেন্ড কোয়ালিফিকেশন। থার্ড হচ্ছে হি মাস্ট বি কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ মেম্বার অফ দ্য হাউস অফ দ্য পিপল, মানে কি লোকসভা এমপি হতে যা যা যোগ্যতা লাগে, লোকসভা এমপি হতে যা যা যোগ্যতা লাগে সেগুলো আমরা যখন এমপি নিয়ে পড়বো তখন দেখব, সেই সব যোগ্যতাগুলো প্রেসিডেন্টের থাকতে হবে। হ্যাঁ, তার মানে কি প্রেসিডেন্টের কোয়ালিফিকেশন আর কিছুই না, লোকসভা এমপি যা যা কোয়ালিফিকেশন সেগুলো প্লাস 35 বছর ঊর্ধ্বে এবং সিটিজেন অফ ইন্ডিয়া, এই দুটো এক্সট্রা সঙ্গে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে লোকসভা এমপির কোয়ালিফিকেশন গুলো। ওকে, হি মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া or the government of any state or under any local or authority subjected to the control of any of the said government. However, following persons are not deemed to be holding any office of profit, hence they cannot be disqualified for elections as president. ঠিক আছে, a sitting president or vice president of India, government of any state, a minister of union or আচ্ছা, এখানে ভেঙে ভেঙে বলছি, অনেক বড় একটা ইয়ে, পয়েন্ট ডিটা একটু বড় আছে, ভেঙে বলছি। প্রথম যেটা বলছে হি মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, আন্ডার কোথায়, আন্ডার এক হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আন্ডার দুই হচ্ছে গভর্নমেন্ট অফ এনি স্টেট, আন্ডার তিন হচ্ছে এনি লোকাল অর আদার অথরিটি সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ দ্য এনি স্টেট গভর্নমেন্ট। মানে কি এই যে অফিস অফ প্রফিট, এই কথাটা অফিস অফ প্রফিট মানে কোনো লাভজনক কোনো ব্যবসা বা লাভজনক কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারবে না, কার কার আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো কর্পোরেশনের সাথে, কোনো স্টেট গভর্নমেন্টের সাথে, যেমন ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, বা কোনো লোকাল পঞ্চায়েত লেভেলে কোনো রকম অফিস অফ প্রফিট বা কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, সেখান থেকে কোনো রকম স্যালারি ড্র করতে পারবেন না, অন্য কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না। অফিস অফ প্রফিট মানে বাংলা করে বলতে গেলে অন্য কোনো জায়গায় কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, হি ক্যানট হোল্ড এনি অফিস অফ প্রফিট, কোথায় কোথায়, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্টে, সহজ করে বলতে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, সহজ করে বলতে গেলে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। পরের সেন্টেন্সে বলছে হাউএভার ফলোইং পারসনস আর নট ডিম টু বি হোল্ডিং এনি অফিস অফ প্রফিট and hence they cannot be disqualified for the election as president. They cannot be disqualified for election as president, মানে কাউকে যদি এখানে এইভাবে দেখাও যায়, যদি অফিস অফ প্রফিট হোল্ড করতে দেখাও যায়, however following persons are not deemed to be holding any office of profit and hence cannot be disqualified. হ্যাঁ, মানে তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যাবে না প্রেসিডেন্টের অফিস থেকে, কারণ তাকে অফিস অফ প্রফিট হিসেবে গ্রহণ করতে দেওয়াই হবে না। মানে প্রেসিডেন্ট হিসেবে যাকে দাঁড় করানো হবে বা যাদের দাঁড় করানো হবে, দুটো প্রার্থী দাঁড় করানো হয় তো তাদেরকে আগে থেকেই দেখে নেওয়া হবে যে তাদের অফিস অফ প্রফিট রয়েছে কিনা, যাতে পরবর্তীকালে সে প্রেসিডেন্ট হয়ে গেলে তাকে আর ডিসকোয়ালিফাই না করতে হয়, আগে থেকেই তাকে চেক করে নেবে। এই যে প্রেসিডেন্টের ইলেকশনে যেমন দুটো প্রার্থী থাকে, একটা হচ্ছে বিরোধী পক্ষের প্রার্থী, একটা হচ্ছে সরকার পক্ষের প্রার্থী, ব্যাকড বাই দুটো পক্ষ থাকে। তো দুটো পক্ষের যাদেরকে প্রেসিডেন্ট হিসেবে দাঁড় করানো হচ্ছে আগে চেক করে নেওয়া হয় তাদের কোনো অফিস অফ প্রফিট কোথাও কিছু রয়েছে কিনা, যদি না থাকে তবেই তাদের দাঁড় করানো হয়, যাতে পরবর্তীকালে গিয়ে আর কিছু সমস্যা না হয়, পরবর্তীকালে গিয়ে যাতে ক্যান্ডিডেচার ক্যান্সেল না করতে হয়। আর সিটিং প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, sitting president or vice president of India, governor of any state, a minister of the union or of any state, ঠিক আছে, মানে কি এই যে সিটিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মিনিস্টার অফ ইউনিয়ন অ্যান্ড স্টেট, এইগুলো কোনোটাই কিন্তু অফিস অফ প্রফিটের মধ্যে পড়ে না। এই যে অফিস অফ প্রফিট বলতে আমরা যেটা বলছি তার মধ্যে এই অমুক অমুক পোস্ট গুলো কিন্তু পড়ে না। কোন কোন পোস্ট গুলো, যেগুলো বোল্ড করে দেওয়া হয়েছে, যেমন সিটিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, গভর্নর কোন রাজ্যের বা কোনো ইউনিয়ন মিনিস্টার বা কোনো স্টেটের মিনিস্টার,
এইগুলো অফিস অফ প্রফিটের মধ্যে কিন্তু পড়ে না। মানে এই পদে যদি কোনো ব্যক্তি থেকে থাকে, মানে যদি কোনো ব্যক্তি কোনো রাজ্যের মন্ত্রী হয় বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী হয়, গভর্নর হয় বা ভাইস প্রেসিডেন্ট হয় বা প্রেসিডেন্ট হয় অলরেডি, তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য তারা দে ক্যান দ্বিতীয়বারের জন্য সেকেন্ড টাইমের জন্য তারা কিন্তু প্রেসিডেন্ট পদপ্রার্থী হতেই পারে। তখন তাদেরকে অফিস অফ প্রফিট এনক্লোজ করে রয়েছে সেটা বলা হবে না। ঠিক আছে, মানে এই পোস্ট গুলো বাদ দিয়ে এখানে যেটা মেনলি বলতে চাইছি, অফিস অফ প্রফিট মানে হচ্ছে এই যে বোল্ড করা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মিনিস্টার, এইগুলো বাদ দিয়ে, এই চারটে জিনিস বাদ দিয়ে বাকিগুলো অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে। মানে মোদ্দা কথা হচ্ছে অফিস অফ প্রফিট মানে কোনো সরকারি এমপ্লয়ি হতে পারবে না, কোনো আইএএস হতে পারবে না, কোনো আইপিএস হতে পারবে না, তাকে তাহলে সেই চাকরি ছেড়ে তবে প্রেসিডেন্ট হতে হবে। কিন্তু সে যদি অলরেডি কোনো রাজ্যের মন্ত্রী থাকে, সে কিন্তু সেই মন্ত্রিত্ব নাও ছাড়তে পারে। রাজ্যের মন্ত্রী থাকা অবস্থায় সে প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়ালো, সে হারলো, তো তাহলে সে মন্ত্রীই থাকলো। কিন্তু তখন তাকে আর কি তাকে প্রেসিডেন্টের ভোটে দাঁড়াতে তাদের কোনো অসুবিধা নেই, যদি এই চারটে পোস্টের মধ্যে সে থাকে। যদি কোনো সরকারি কর্মচারী থাকে, নর্মাল কর্মচারী থাকে, বা কোনো বিউরোক্র্যাট থাকে, কোনো আইএএস আইপিএস অফিসার থাকে, তখন সেগুলোকে অফিস অফ প্রফিট হিসেবে ধরা হবে। তখন তাকে সেই চাকরি ছেড়ে কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে হবে। তো অফিস অফ প্রফিট কথাটার মানে এখানে কিন্তু বুঝিয়েছে। হ্যাঁ, মানে এই যে বোল্ড করা এই পোস্টগুলো বাদ দিয়ে বাকি পোস্টগুলোকে অফিস অফ প্রফিট বলে ধরা হচ্ছে। এবং অফিস অফ প্রফিটের মধ্যে কেউ থাকলে সে মাস্ট নট হোল্ড বলেই দিয়েছে, সে প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে পারবে না। তাকে হি মাস্ট নট হোল্ড দ্য অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিট সে যদি অধিগ্রহণ করে থাকে তাহলে সে প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াতে পারবে না। মানে কেউ যদি কোনো সরকারি চাকরি করে বা কোনো আমলা হয়, তাকে সেই চাকরিটা ছেড়ে দিয়ে প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে হবে, হারুক বা জিতুক। ঠিক আছে, বাট প্রোভাইডেড সে যদি এই পোস্ট গুলোকে দখল করে, মানে অলরেডি সে একজন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বা কোনো রাজ্যের গভর্নর বা কোনো রাজ্যের মন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে তাকে সেটা ছাড়তে হবে না। সে সেই পোস্ট থেকে প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াতে পারে, হারলে আবার একই জায়গায় ফিরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেই জায়গাটা ফ্লেক্সিবল। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে। চারটে জিনিস কোয়ালিফিকেশন কি কি প্রেসিডেন্ট হওয়ার জন্য: একটা হচ্ছে তাকে লোকসভা এমপির সমান কোয়ালিফিকেশন থাকতে হবে, লোকসভা এমপি সমান কোয়ালিফিকেশন থাকতে হবে, 35 বছর হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। এই তিনটা তো হলো। এইখানে বলছে অফিস অফ প্রফিট অধিগ্রহণ করলে হবে না, মাস্ট নট হোল্ড অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিটের মধ্যে বাকি সবকিছু পড়ছে, যেগুলো পড়ছে না সেটা হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মিনিস্টার। ঠিক আছে, এই চারটে জিনিস অফিস অফ প্রফিটের মধ্যে পড়ছে না, বা লাভজনক পদ বা অফিস অফ প্রফিট। ওকে, সো দিজ আর দ্য কোয়ালিফিকেশনস অফ দ্য প্রেসিডেন্ট। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। পূর্ত ভবন, কল্যাণী, মালদা, আসানসোল, শিলিগুড়ি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এলিজিবিলিটি ফর রি ইলেকশন, সেখানে কি বলছে? এলিজিবিলিটি ফর রি ইলেকশন। আবার রি ইলেকশনের এলিজিবিলিটি কি কি? এক, the person who holds or who has held office as president shall be eligible for re-election to this office। মানে আগে যার পূর্ব এক্সপিরিয়েন্স আছে, প্রেসিডেন্ট হওয়ার পূর্ব এক্সপিরিয়েন্স যার আগে আছে, বা অলরেডি সে প্রেসিডেন্ট পদে রয়েছে বা কিছু বছর আগে ছিল, সে রি এলিজিবল হতে পারে, রি ইলেকশনের জন্য এলিজিবল হতে পারে। এটা হচ্ছে রি এলিজিবিলিটি নিয়ে লেখা আছে। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, আর্টিকেল 61। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, ইউএসএ তে প্রেসিডেন্ট মাত্র দুবারই হওয়া যায়, 2 টাইমস। কিন্তু ইন্ডিয়াতে সেটা হওয়া যায় ইনডেফিনিট পিরিয়ড। ঠিক আছে, ইনডেফিনিট টাইমস মানে বারবার প্রেসিডেন্ট হিসেবে পদে আসা যায়, কোনো অসুবিধা নেই, বারবার রি ইলেকশনে দাঁড়ানো যায়, তার কোনো লিমিট নেই।
ইন্ডিয়াতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কোনো লিমিট নেই। একজন মানুষ মানে এখন আমাদের কে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, উনি চাইলে আগামী 60 বছর প্রেসিডেন্ট হয়ে থাকতে পারেন, বারবার প্রেসিডেন্ট হতে পারেন, কোনো লিমিট নেই। কিন্তু ইউএস এর ক্ষেত্রে, ইউএস প্রেসিডেন্ট আমরা জানি খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট, ইউএস এর ক্ষেত্রে সেটা দুবারই হতে পারে, দুবারের বেশি হতে পারে না। ঠিক আছে, রিএলিজিবিলিটি বলতে গিয়ে একটা পয়েন্ট। নেক্সট ইমপিচমেন্ট, আর্টিকেল 61। ইমপিচমেন্ট নিয়ে কি বলছে? আর্টিকেল 61-এ ইমপিচমেন্টের কথা আছে। 1 নম্বর কি বলছে? ইমপিচমেন্ট মানে হচ্ছে অপসারণ। ঠিক আছে, বাংলায় the president can be removed from his office before the expiry of his term by the process of impeachment. তার টার্ম এক্সপায়ার করার আগেই তাকে ইমপিচ করা যেতে পারে। মানে আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্টের জেনারেলি 5 বছর টাইম দেওয়া হয়েছে, 5 বছরের আগেই তাকে ইমপিচমেন্ট করা যেতে পারে, প্রোভাইডেড কিছু ক্লজ আছে, সেগুলো কি কি দেখবো। দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইমপিচড অনলি ফর দ্য ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। প্রথম যে কারণটা তাকে ইমপিচ করা যেতে পারে সেটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। আমাদের ভারতবর্ষে সংবিধানটা বা কনস্টিটিউশনটাই সবার উপরে, এটা মানা হয়। সেই কনস্টিটিউশনের ভায়োলেশন যদি কোনো প্রেসিডেন্ট করেন তখন তাকে কিন্তু ইমপিচ করা যেতে পারে। সে ইমপিচ হয়ে যাবে কেন না, ফর ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, সংবিধান বিরোধী কোনো কাজ করার জন্যই শুধুমাত্র তাকে অপসারিত করা যেতে পারে, সংবিধান বিরোধী কাজ করার জন্য। নেক্সট, ইট ইজ আ কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর। মানে কি কোয়াসি জুডিশিয়াল? মানে সেখানে জুডিশিয়ারির একটা ভাগ তো রয়েছে, এছাড়া পার্লামেন্টেরও একটা ভাগ রয়েছে। কোয়াসি কেন বলছে? মানে অর্ধেক জুডিশিয়ারি 50%, পার্লামেন্ট 50%। ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে কোয়াসি জুডিশিয়ারি, মানে পুরো জুডিশিয়ারির সিদ্ধান্ত নয়। ইমপিচমেন্টের ক্ষেত্রে বরং পার্লামেন্টের সিদ্ধান্তটাই সিংহভাগে আসে, পার্লামেন্টই আসল সিদ্ধান্ত নেবে ইমপিচমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলছে কোয়াসি জুডিশিয়াল প্রসেস। 4 নম্বর, the impeachment procedure can be initiated either in the house of the parliament, either house of the parliament মানে লোকসভাতে বা রাজ্যসভাতে, যে কোনো একটা হাউসে ইমপিচমেন্ট শুরু করা যেতে পারে। the resolution must be signed by at least 1/4 of the total membership of the house. Before the resolution could be passed, a 14-day notice must be given to the president. Such a resolution must be passed by the majority of not less than 2/3 of the total membership of the house. ঠিক আছে, এটা একটু ভেঙে ভেঙে বলি। প্রথমেই বলছে ইমপিচমেন্টে কি করা যেতে পারে, তার 5 বছরের টার্ম, আমাদের প্রেসিডেন্ট কত টার্ম? অ্যাকচুয়ালি 5 বছর। ঠিক আছে, 5 বছরের টার্মের আগেই তাকে অপসারিত করা যেতে পারে, প্রথম কথা। এবং সেটা কে করবে? জুডিশিয়ারি হাফ, পার্লামেন্ট হাফ করবে। এবং সেটা কেন করা হবে? কারণ কি না, কনস্টিটিউশন, সে যদি সংবিধান বহির্ভূত কোনো কাজ করে তাহলে তাকে ইমপিচ করা যেতে পারে। ইমপিচমেন্টের প্রসিডিওরটা কি হবে? একটা হাউস হচ্ছে লোকসভা, একটা হাউস হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, লোকসভা থেকে ইমপিচমেন্টটা শুরু হতে পারে বা রাজ্যসভা থেকে শুরু হতে পারে, আমি ধরে নিচ্ছি লোকসভা থেকে শুরু হলো। ঠিক আছে, এবং লোকসভার টোটাল মেম্বার কজন আছে? ধরে নিচ্ছি 100 জন। ঠিক আছে, সেখানে 1/4 মেম্বারকে শুরু করতে হবে। আচ্ছা, 100 জন ধরবো না, আমি ধরছি 200 জন। ঠিক আছে, 200 জন যদি টোটাল লোকসভা মেম্বার থাকে তাদের মধ্যে 1/4 কে শুরু করতে হবে। 1/4 অফ 200 মানে 50 জন। ঠিক আছে, লোকসভায় যদি টোটাল 200 জন থাকে তার মধ্যে 1/4 পার্সেন্টদের মানে অ্যাটলিস্ট 50 জনকে বলতে হবে যে প্রেসিডেন্টকে ইমপিচ করা দরকার। ঠিক আছে, যে হাউস শুরু করছে সেটা রাজ্যসভা হতে পারে, লোকসভা হতে পারে, যে হাউস শুরু করছে তার 1/4 মেম্বার মানে 50 জনকে, মানে 200 জন ধরো থাকে তাহলে 50 জনকে, মোটামুটি 1/4 যারা আছে তাদেরকে সম্মতি দিতে হবে যে ইমপিচমেন্ট শুরু করা যেতে পারে। ঠিক আছে, এবং এই যখন 50 জনের সম্মতি দিয়ে শুরু হলো তখন প্রেসিডেন্টকে 14 দিন আগে জানিয়ে দিতে হবে যে আপনার এগেনস্টে ইমপিচমেন্ট শুরু করা হচ্ছে। 14 দিন আগে অফিসিয়ালি তাকে চিঠি দিতে হবে। ঠিক আছে, 14 দিন আগে তাকে অফিসিয়ালি চিঠি দিতে হবে, দিয়ে জানাতে হবে আপনার এগেনস্টে লোকসভায় ইমপিচমেন্ট শুরু হয়েছে, এটা বলতে হবে। এবং সেই এই যে একটা খসড়া শুরু হলো, 50 জন বললো যে এবার প্রেসিডেন্টকে এবার অপসারিত করতে হবে, দিয়ে 14 দিনের নোটিশ পাঠালো। তারপর কি হবে?
এবার পরের হাউসে যাবে, পরের হাউসে যাওয়ার পর কি হবে, 2/3 মেজরিটি দিয়ে সেটাকে পাস করাতে হবে, মানে পরের হাউসে যে 2/3 মেজরিটি তাদেরকে দিয়ে পাস করাতে হবে দুটো হাউস থেকে। লোকসভাতেও 2/3 মেজরিটি পাস করবে এবং রাজ্যসভাতেও 2/3 মেজরিটি পাস করবে। দুটো জায়গা থেকে 2/3 মেজরিটি পাস করার পরেই কিন্তু ইমপিচমেন্টটা হতে পারে। ঠিক আছে, মানে ইমপিচমেন্ট শুরু করার জন্য তাহলে আমরা কি কি স্টেপ করলাম, একটা হচ্ছে, আবার প্রথম থেকে বলি, একটা হচ্ছে ইমপিচমেন্ট শুরু হবে নয় লোকসভা থেকে নয় রাজ্যসভা থেকে, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে 1/4 মেম্বারকে হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, 14 দিনের নোটিশ পাঠাতে হবে প্রেসিডেন্টকে, যেই 1/4 মেম্বার হ্যাঁ বলে দেবে তখন কিন্তু নোটিশটা পাঠাতে হবে, সেকেন্ড স্টেজ। তারপরে কি করতে হবে, তারপরে লোকসভাতে 2/3 আলাদা আলাদা করে এবং রাজ্যসভাতে 2/3 আলাদা আলাদা করে, দুবার করে 2/3 মেজরিটি দিয়ে কিন্তু ইমপিচমেন্টটাকে সম্মতি জানাতে হবে, ইমপিচমেন্টের খসড়াটাকে। তারপরেই কিন্তু প্রেসিডেন্ট উইল স্ট্যান্ড ইমপিচড। ঠিক আছে, প্রথমে 1/4, তারপরে 14 দিনের নোটিশ, তারপরে 2/3 করে ইমপিচমেন্ট পাস করাতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু 4 নম্বর পয়েন্টে লেখা। ওকে, দিস ইজ দ্য এন্টায়ার প্রসিডিওর। তাহলে এখানে মেনলি ইমপিচমেন্টটা করছে কে, লোকসভা এবং রাজ্যসভা। আমরা দেখছি লোকসভা রাজ্যসভা মানে কি, পার্লামেন্ট, সেই জন্য এটাকে বলা হয়েছে কোয়াসি জুডিশিয়াল প্রসেস, মানে জুডিশিয়ারির অত বেশি ইনভলভমেন্ট থাকে না, পার্লামেন্ট এখানে সর্বে সর্বা। ওকে, এবং একজন প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট কখন করা হয়, যখন সে সংবিধান বহির্ভূত বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন করে তখনই, এবং সেটা তার 5 বছর টার্মের আগেই কিন্তু করা যেতে পারে। ওকে, তাই এই 4টে পয়েন্ট ইমপিচমেন্ট নিয়ে। কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। ইমপিচমেন্টের 4টে পয়েন্ট: পূর্ত ভবন, কল্যাণী, মালদা, আসানসোল, শিলিগুড়ি। অনেক পরীক্ষা এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। আর্টিকেল 61-এ ইমপিচমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। এটা তো প্রচুর মিডিয়াম গ্রেডের পরীক্ষায় কোয়েশ্চেনটা দেয় যে ইমপিচমেন্ট নিয়ে কততম আর্টিকেলে কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্লিজ রিমেম্বার। আর্টিকেল 61 টক্স অ্যাবাউট দ্য ইমপিচমেন্ট। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন। পূর্ত ভবন, কল্যাণী, শিলিগুড়ি, মালদা, আসানসোল। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে আপাতত আজকে ইমপিচমেন্ট অব্দি থাক, আর্টিকেল 61 অব্দি। আর্টিকেল 61-এর ইমপিচমেন্ট প্রসিডিওরের বাকি যে পার্টটা, আরো 3টে পয়েন্ট বাকি, ওই 3টে পয়েন্ট আগে করে নি। Then the other house of the parliament, called the investigating house, investigates the charge by itself for the charge to be investigated. এখানে ইনভেস্টিগেটিং হাউস বলতে কি বলেছে, ইনিশিয়েটিং হাউস এবার ইনভেস্টিগেটিং হাউস, ওই যে কথাটা বললাম ওটাই আর কি। ইনিশিয়েট যদি লোকসভা করে তাহলে লোকসভা হচ্ছে ইনিশিয়েটিং হাউস, আর যদি দ্বিতীয়বার রাজ্যসভার কাছে যায় তাহলে রাজ্যসভাকে বলবে ইনভেস্টিগেটিং হাউস। ঠিক আছে, দুটো নাম দিয়েছে আর কিছু না। আবার যদি রাজ্যসভা শুরু করে তাহলে রাজ্যসভাকে বলবে ইনিশিয়েটিং হাউস, লোকসভাকে বলবে ইনভেস্টিগেটিং হাউস। যে শুরু করছে তার নাম হচ্ছে ইনিশিয়েটিং, যে দ্বিতীয়তে আসছে তার নাম হচ্ছে ইনভেস্টিগেটিং হাউস। ইনভেস্টিগেটিং হাউস কি করবে, ইমপিচমেন্ট চার্জটাকে ইনভেস্টিগেট করে দেখবে, এটাই পয়েন্ট 5-এ বলেছে। পয়েন্ট 6-এ কি বলেছে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ আ রাইট টু অ্যাপিয়ার অ্যান্ড টু বি রিপ্রেজেন্টেড ইন সাচ ইনভেস্টিগেশন টু ডিফেন্ড হিম। প্রেসিডেন্টকে ডাকা হবে এবং তার বক্তব্যটাও বলা হবে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। একতরফা কথা শুনে নয়, প্রেসিডেন্টকেও ডেকে তাকে বলতে বলা হবে প্লিজ ডিফেন্ড ইয়োরসেলফ। তারপর বলছে, ইফ অ্যাজ আ রেজাল্ট অফ দ্য ইনভেস্টিগেশন দ্য আদার হাউস অলসো passes a resolution supported by not less than 2/3 of the total membership of the house, the president stands removed from his office from the date of which the investigating house passed the resolution. মানে ওটাই 2/3 মেজরিটি দিয়ে দুবার পাস করাতে হবে, যেটা বললাম আগে স্লাইডে যেটা বললাম সেটাই। লোকসভা 2/3, রাজ্যসভা 2/3। এবার রাজ্যসভা 2/3 মেজরিটি দিয়ে পাস করানোর আগে প্রেসিডেন্টকে ডেকে একবার তার তরফের ডিফেন্সটা দিতে বলা হবে, তাকে জিজ্ঞেস করবে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল। তারপর যদি ইনভেস্টিগেটিং হাউস বা রাজ্যসভা বা সেকেন্ড যে দেখবে সেটা লোকসভা হতে পারে, ইনভেস্টিগেটিং হাউস 2/3 মেজরিটি দিয়ে যেই পাস করিয়ে দেবে তখন কিন্তু ইমপিচমেন্ট উইল স্ট্যান্ড।
অ্যাজ ইট ইজ, ঠিক আছে, তখন কিন্তু ইমপিচমেন্টটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। মানে আগের সাইডে যেটা বললাম সেটাই এখানে জাস্ট এক্সট্রা 3টে পয়েন্ট, যে এই ইনিশিয়েটিং ইনভেস্টিগেটিং এই ব্যাপারটাকে বলছে। ইনিশিয়েটিং মানে যে শুরু করে, ইনভেস্টিগেটিং মানে পরের যে হাউসের কাছে যায়, ঠিক আছে, এটুকুই। আর আসল যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে লোকসভায় 2/3, রাজ্যসভাও 2/3, মানে ইনভেস্টিগেটিং হাউসেও 2/3, ইনিশিয়েটিং হাউসেও 2/3, এটুকু খালি মনে রাখতে হবে। ওকে, সো ইমপিচমেন্ট নিয়ে আর কারো কোনো ডাউট থাকলে একটু বলবেন। পূর্ত ভবন, কল্যাণী, মালদা, আসানসোল, শিলিগুড়ি। আজকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইমপিচমেন্ট সেকশনটা খালি কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা নেক্সট যেই আর্টিকেলস গুলো আফটার ইমপিচমেন্ট, আফটার আর্টিকেল 62, আজকে 62 অব্দি কথা বললাম, তারপরে বাকি পার্টস গুলো নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং।